মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। দাদামশাই বসন্ত রায়কে নিয়ে উদয়াদিত্য যখন যশোরের পথে রওনা দিলেন, তখন ভোর হয়ে আসছে। পূব আকাশ কমলা হয়ে উঠছে, তিলের মতো উজ্জ্বল হয়ে উঠছে শুকতারা। দু একটি পাখি তাদের নিরাপদ বাসা ছেড়ে বেরোচ্ছে প্রাত্যহিক কাজে। মায়ের আঁচলের মতো নরম আলো এসে পড়েছে উদয়াদিত্য আর বসন্ত রায়ের মুখে। মুছে যাচ্ছে রাত জাগার ক্লান্তি, দীর্ঘ উদ্বেগের ছাপ। এমন ভোরে বুঝি পৃথিবীতে কোনো অশুভ ঘটনাই ঘটতে পারে না। কিন্তু মানুষের তৈরি করা নিয়মের সঙ্গে প্রায়ই প্রকৃতির নিজস্ব চলনের সংঘাত ঘটে। জঙ্গল ছাড়ার ঠিক আগের মুহূর্তে উদয়াদিত্যের ঘোড়ার পথ রুদ্ধ করে দাঁড়ালো দুজন পাঠান। উদয়াদিত্যের বুঝতে বাকি রইল না, এরাই মুক্তিয়ার খাঁর দুজন সঙ্গী। মুক্তিয়ার খাঁ রায়গড়ে চলে গেছে বটে, কিন্তু এরা প্রতাপাদিত্যের হুকুম তামিল না করে ফিরবে না। পরনে যদিও ডাকাতের বেশ, কারণ হত্যাকাণ্ডটি যে প্রতাপাদিত্যের নির্দেশেই হয়েছে সেটা সকলে জেনে যাক, তা সম্ভবত এরা চায় না। একজন পাঠান উদ্ধত স্বরে বলল, এই ঘোড়া থেকে নেমে আয়। উদয়াদিত্য বিনা বাক্যব্যয়ে ঘোড়া থেকে নেমে এলেন। বসন্ত রায় নামলেন না। পাঠান দুজন আর চোখে তাঁর দিকে তাকালো। উদয়াদিত্যের সামনে তাদের গলা তুলতে সাহসও হচ্ছে না। তবু গলায় যথাসম্ভব জোর এনে আর একজন বলল, কি ব্যাপার, ঘোড়া থেকে নামতে বলছে না? উদয়াদিত্যের চোয়াল শক্ত হল। দৃঢ় কণ্ঠে পাঠানের দিকে তাকিয়ে তিনি বললেন, উনি নামবেন না, যা বলার আমাকে বলো। পাঠান দুজন বুঝল উদয়াদিত্যের ব্যক্তিত্বের সামনে বেশিক্ষণ তাদের পরিচয় গোপন রাখা মুশকিল। মুক্তিয়ার খাঁ যে ইতিমধ্যেই সব বলে দিয়েছে সে তো আর তারা জানে না। তারা ভাবল কথা বাড়াতে গেলে তাদের আসল রূপ প্রকাশ পেয়ে যাবে। তার চেয়ে উদয়াদিত্যকে জখম করে বসন্ত রায়কে হত্যা করাই সমীচীন। দু এক মুহূর্ত অখণ্ড নীরবতার পর তারা ডাকাতের মতোই অতর্কিতে ঝাঁপিয়ে পড়ল উদয়াদিত্যের ওপর। উদয়াদিত্য কোমলমতি হতে পারেন, কিন্তু অসি চালনায় তিনি কম দক্ষ নন। তাঁর শরীরেও রাজরক্ত বইছে। মুহূর্তের মধ্যে কটিবন্ধ থেকে তলোয়ার টেনে বের করে তিনি পাঠানদের প্রাথমিক আক্রমণ প্রতিহত করলেন। ভোরের পেলব নির্জনতা ভেদ করে তখন শুধু বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে তরবারির ধাতব শব্দ। দুজন বলিষ্ঠ পাঠানও উদয়াদিত্যের ধারালো তরবারির সামনে টিকতে পারল না। দুজনের হাত থেকেই অস্ত্র ফেলে দুজনকে ধরাশায়ী করতে উদয়াদিত্যের বেশি সময় লাগল না। আহত পাঠানের চোয়ালে ধারালো তরবারিটা ঠেকিয়ে অল্প হাঁপাতে হাঁপাতে অকম্পিত গলায় উদয়াদিত্য বললেন, নিরস্ত্রকে আমি হত্যা করি না। দুর্বলের ওপর অত্যাচার, নির্বিবাদী মানুষের ওপর নিপীড়ন করাকে আমি রাজধর্ম বলেও মানি না। তাই এ যাত্রা তোমরা বেঁচে গেলে। তোমরা কে, কি উদ্দেশ্যে আমাদের পথ আটকেছ সবই আমি জানি। আজ চলে যাও। আমি কথা দিচ্ছি তোমাদের ব্যাপারে কেউ কখনো জানবে না। তোমরা যশোহরে ফিরে না এলে তোমাদের গায়ে কেউ আঁচড়ও কাটবে না। কিন্তু আমি এও প্রতিজ্ঞা করছি, যদি কোনোদিন তোমাদের যশোহরের ত্রিসীমানায় দেখতে পাই, তোমাদের কপালে অশেষ দুর্গতি থাকবে যেন। যাও। মির্চি বাংলা গল্প গোল্ড মাইনে শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট। আজ দ্বিতীয় পর্ব। মাটিতে পড়ে থাকা দুই পাঠানকে ওখানেই ত্যাগ করে উদয়াদিত্য যখন ঘোড়ায় উঠতে যাচ্ছেন, তখন সকালের প্রথম আলোয় ঝলমল করছে বসন্ত রায়ের গর্বিত মুখ। ভ্রাতুষ্পুত্র যেমনই হোক, তাঁর নাতি যে প্রকৃত রাজা হয়ে উঠতে পেরেছে, এই গর্ব সেই উপলব্ধির।
প্রতাপাদিত্যের সভাঘরের জানলার ফাঁক গলে চুঁইয়ে পড়ছে সকালের আলো। রাত ফুরিয়ে এলো, তবু বসন্ত রায়ের হত্যা সংবাদটি এলো না। ক্লান্তিতে অবসাদে প্রতাপাদিত্যের তেজও ম্রিয়মান। কিছুটা নিরাশ গলায় তিনি বললেন, দেখো দেখি মন্ত্রী, পাঠানগুলো এখনো এলো না। সে তো আর আমার দোষ নয় মহারাজ। দোষের কথা হচ্ছে না, দেরি যে হচ্ছে তার তো একটা কারণ আছে। এ বিষয়ে তুমি কি অনুমান করো সেটাই জানতে চাইছি। শিমুলতলি তো এখান থেকে বেশ কিছুটা দূর মহারাজ। ওরা যাবে, কাজ সম্পূর্ণ করবে, তারপর ফিরবে। সময় তো লাগারই কথা। প্রতাপাদিত্য মন্ত্রীর কথায় অসন্তুষ্ট হলেন। তিনি চান তিনিও যা অনুমান করছেন মন্ত্রীও তাই অনুমান করুন। উদয়াদিত্য যে গতকাল বেরিয়েছে, পাঠানদের এই বিলম্বের সঙ্গে তার এই অভিযানের সম্পর্ক আছে, এমন একটা উপসংহারে রাজা আসতে চাইছিলেন। কিন্তু মন্ত্রী সেদিক দিয়ে গেলেন না। শেষে থাকতে না পেরে প্রতাপাদিত্য বললেন, উদয়াদিত্য ফেরেনি না? না মহারাজ, সে যে বেরিয়েছে তা তো গতকালই প্রহরীরা জানিয়েছে। ফিরলে কি আর জানাতো না? প্রহরীরা জানিয়েছে? কি উপযুক্ত সময়ে না জানিয়েছে? যখন হোক জানালেই বুঝি ওদের কাজ শেষ হলো। উদয়াদিত্য তো আগে এমনতর ছিল না। শ্রীপুরের জমিদারের মেয়ে বোধহয় তাকে কুপরামর্শ দিয়ে থাকবে। কি মনে হয়? কেমন করে বলবো বলুন তো মহারাজ? তোমার কাছে কি আমি বেদ বাক্য শুনতে চেয়েছি? তুমি কি আন্দাজ করো তাই বলো না? আপনি রানীমার কাছে বউ ঠাকুরানীর কথা সমস্তই শুনতে পান। এই বিষয়ে আপনি অনুমান করতে পারেন। আমি কেমন করে অনুমান করব? এই কথোপকথনের মধ্যেই একজন চর ঢুকল। এই লোকটিকে রাজা মুক্তিয়ার খাঁদের ওপর নজরদারি করতে পাঠিয়েছিলেন, কিন্তু সে জঙ্গলে পথ হারিয়ে কিছু দূর পিছিয়ে পড়ে। তবে দায়িত্বজ্ঞান টনটনে, ফলত অর্ধেক দেখেই সে খবর দিতে এসেছে প্রতাপাদিত্যকে। রাজাকে অভিবাদন করে সে বলল, মহারাজ, আপনার কথা মতো বসন্ত রায়কে নিকেশ করা হয়েছে। পাঠান 3 জন তাদের কাজ নির্বিঘ্নে সমাপ্ত করেছে মহারাজ। প্রতাপাদিত্যের মুখ উজ্জ্বল হয়ে উঠল। এক লহমায় কেটে গেল রাত্রি জাগরণের ক্লান্তি। সিংহাসন থেকে প্রায় লাফিয়ে নেমে এসে তিনি জিজ্ঞেস করলেন, তুমি ঠিক দেখেছো গুপ্তচর? আগে হ্যাঁ মহারাজ, শিমুলতলির পথে তাজা রক্ত পড়ে আছে, পাশে ঘোড়ার পায়ের ছাপ। প্রতাপাদিত্যের মুখে চিন্তার ছাপ ফিরে এলো। তিনি ভেবেছিলেন লোকটি চোখের সামনে বসন্ত রায়কে মরতে দেখেছে। তিনি পুনরায় গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, যদি তোমার কথা সত্যি না হয়? আমি আমি আমার শির জামিন রাখলাম মহারাজ। ঠিক আছে, যতক্ষণ না পাঠানরা খবর নিয়ে ফিরছে তুমি প্রহরীদের নজরবন্দি থাকবে। মহারাজ, তোমার কথা ঠিক হলে এত পুরস্কার দেব 7 পুরুষ বসে খেতে পারবে। প্রহরী! প্রতাপাদিত্যের নির্দেশে কয়েকজন প্রহরী এসে গুপ্তচরকে নিয়ে যায়। দরজার পাশে একটা আসনে জোর করে বসিয়ে রাখে। এটা যাতে প্রজারা কোনো মতে না জানতে পারে তার চেষ্টা করতে হবে। মহারাজ, যদি অসন্তুষ্ট না হন তো বলি এটা প্রকাশ হবেই। তুমি কিভাবে জানলে? ইতিপূর্বে আপনি সর্বসমক্ষে আপনার কাকার প্রতি বিদ্বেষ প্রকাশ করেছেন। আপনার মেয়ের বিয়ের সময় আপনি বসন্ত রায়কে নিমন্ত্রণ করেননি। তিনি স্বয়ং অনিমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছিলেন। আজ আপনারই রাজ্যে আসার পথের মধ্যে কে তাকে হত্যা করল? যশোর রাজ্যে আপনার নির্দেশ ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। সেখানে কার এত সাহস হবে আপনার রাজ্যের সীমানায় আপনার অতিথিকে আক্রমণ করার? এমন অবস্থায় প্রজারা আপনাকেই এই ঘটনাটির হোতা বলে জানবে। তোমার ভাবগতিক আমি কিছুই বুঝতে পারছি না মন্ত্রী। এই কথাটা প্রকাশ হলেই তুমি যেন খুশি হও, আমার নিন্দে হলেই যেন তোমার মনস্কামনা পূর্ণ হয়। নইলে দিনরাত তুমি কেন বলছো যে কথাটা প্রকাশ হবেই? প্রকাশ হওয়ার আমি তো কোনো কারণ দেখতে পাচ্ছি না। বোধ করি আর কিছুতেই সংবাদটা রাষ্ট্র না হলে তুমি নিজে গিয়ে লোকের দরজায় দরজায় প্রকাশ করে বেড়াবে। মহারাজ, মার্জনা করবেন। আপনি আমার চেয়ে সকল বিষয়ই অনেক ভালো বোঝেন। আপনাকে মন্ত্রণা দেওয়া আমাদের মতো ক্ষুদ্রবুদ্ধি লোকের পক্ষে অত্যন্ত স্পর্ধার বিষয়। তবে আপনি যেহেতু আমাকে বেছে মন্ত্রী রেখেছেন, এই সাহসেই ক্ষুদ্র বুদ্ধিতে যা মনে হয় আপনাকে মাঝে মাঝে বলে থাকি।
পরামর্শে রুষ্ট হন যদি, তবে এই অধমকে এই কার্যভার থেকে অব্যাহতি দিন। প্রতাপাদিত্য সিধা হলেন। মাঝে মাঝে মন্ত্রী কিছুটা ইচ্ছে করেই তাঁকে কয়েকটি কড়া কথা শুনিয়ে দেন। তখন তিনি মনে মনে খানিক প্রসন্ন হন। তবে তিনি ভেবেচিন্তে আবার বললেন, আমি ভাবছি ওই পাঠান তিনটিকে মেরে ফেললে এ বিষয়ে ভয়ের আর কোনো কারণ থাকবে না। মন্ত্রী কিন্তু এত কিছুর পরেও খবরটা রাষ্ট্র হয়ে যেতে পারে এই তত্ত্বেই অনড় থাকলেন। বললেন, একটা খুন চেপে রাখাই দায়, 3টে খুন সামলানো অসম্ভব। প্রজারা জানতে পারবেই। বাবা, তবে তো আমি ভয়ে সেদিয়ে যাচ্ছি। প্রজারা জানবে বলে কথা। যশোর রায়গড় নয়, এখানে প্রজাদের রাজত্ব নেই। এখানে রাজা ছাড়া আর কেউ হুকুম চালানোর অধিকারী নয়। অতএব তুমি আমাকে প্রজার ভয় দেখিও না। যদি কোনো প্রজা এ বিষয়ে আমার বিরুদ্ধে কথা বলে, তবে তার জীব আমি গরম লোহা দিয়ে পুড়িয়ে দেব। মন্ত্রী মনে মনে হাসলেন। ভাবলেন, প্রজার জীবকে এত ভয়? তবুও রাজা নিজের মনকে সান্ত্বনা দিয়ে থাকেন যে তিনি কোনো প্রজাকে ডরান না। শ্রাদ্ধ শান্তি সেরে লোকজন নিয়ে একবার রায়গড়ে যেতে হবে। আমি ছাড়া সেখানকার সিংহাসনের উত্তরাধিকারী হতে পারে এমন তো আর কেউ নেই। এমন সময় অকস্মাৎ বৃদ্ধ বসন্ত রায় ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রতাপাদিত্য চমকে পিছু হটে গেলেন। সহসা তাঁর মনে হলো বুঝি বৃদ্ধের রূপ ধরে প্রত্যুষের আলোয় তাঁর ঘরে কোনো প্রেত এসে দাঁড়িয়েছে। অবাক হয়ে তিনি একটি কথাও বলতে পারলেন না। বসন্ত রায় কাছে গিয়ে তাঁর গায়ে হাত বুলিয়ে মৃদু স্বরে বললেন, আমাকে কিসের এত ভয় প্রতাপ? আমি তোমার কাকা। তাতেও যদি বিশ্বাস না হয় তাহলে বলি, আমি বৃদ্ধ। তোমার অনিষ্ট করতে পারি এমন শক্তি আমার নেই। প্রতাপাদিত্যের চৈতন্য হয়েছে, কিন্তু তিনি বানিয়ে কথা বলতে একেবারেই পারদর্শী নন। নিরুত্তর হয়ে দাঁড়িয়ে রইলেন। বিস্ময়ে কাকাকে প্রণাম পর্যন্ত করা হলো না। বসন্ত রায় আবার ধীরে ধীরে বললেন, প্রতাপ, একটা কথা বলি। যদি আগে দৈবক্রমে এমন কোনো কাজ করে থাকো যাতে আমাকে দেখে এখন তোমার লজ্জা বা সংকোচ হচ্ছে, তবে তার জন্য ভেবো না। আমি কোনো কথা তুলব না, কেউ জানতেও পারবে না। এসো এসো প্রতাপ, দুজনে একবার কোলাকুলি করি। আজ অনেক দিন পর দেখা হয়েছে, আর তো বেশি দিন দেখা হবে না। এতক্ষণ পরে প্রতাপাদিত্য উঠে প্রণাম করতে যেতেই বৃদ্ধ পিতৃব্য একগাল হেসে প্রতাপকে বুকে জড়িয়ে ধরলেন। ইতিমধ্যে মন্ত্রী আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে গেছেন। বসন্ত রায় ঈষৎ কোমল হাসি হেসে প্রতাপাদিত্যের গায়ে হাত দিয়ে বললেন, বসন্ত রায় অনেক দিন বেঁচে আছে না প্রতাপ? সময় হয়ে এসেছে, এখনো যে কেন ঢাক পড়ল না বিধাতা জানেন। কিন্তু আর বেশি দেরি নেই। তবে স্পষ্ট করে সব বলি, আমার ছুরির আঘাতের চেয়েও বেশি লেগেছে কোথায় জানো? ছুরিটা আমার উপর তুমি চালিয়েছ বলে। কিন্তু আমি কিছুমাত্র রাগ করিনি। আমি তোমাকে কেবল দুটো কথা বলি, আমাকে মেরো না প্রতাপ। তাতে তোমার ইহকাল পরকালের ভালো হবে না। এতদিন পর্যন্ত যদি আমার মৃত্যুর জন্য অপেক্ষা করে থাকতে পারলে, তবে আর 2 দিন পারবে না? এইটুকুর জন্য পাপের ভাগী হবে? বসন্ত রায় দেখলেন প্রতাপাদিত্য কোনো উত্তর দিলেন না, দোষ অস্বীকার করলেন না, অনুতাপ্ত হলই না। তৎক্ষণাৎ তিনি অন্য কথা পারলেন, বললেন, প্রতাপ, একবার রায়গড়ে চলো। অনেক দিন সেখানে যাওনি, অনেক পরিবর্তন দেখবে। সৈন্যরা এখন তলোয়ার ছেড়ে লাঙল ধরেছে। যেখানে সৈন্যদের থাকার জায়গা ছিল, সেখানে অতিথিশালা। কথা শেষ হওয়ার আগেই প্রতাপাদিত্যের চোখে পড়ল গুপ্তচরটি পালানোর চেষ্টা করছে। তাঁর মনের মধ্যে যে চাপা ক্ষোভ জমাট বাঁধছিল, তার উদ্গীরণ হল
ওই নিরীহ গুপ্তচরের ওপর। দ্রুত পায়ে এগিয়ে গেলেন প্রহরীদের দিকে। জলদ গম্ভীর কণ্ঠে বললেন, খবরদার, ওকে ছেড়ো না। প্রতাপাদিত্য আদেশ দিয়ে শটান ঘর থেকে বেরিয়ে গেলেন। আপাতত তাঁর কাকার মুখোমুখি হওয়ার ইচ্ছে নেই। তিনি সোজা গেলেন মন্ত্রীর কাছে। বললেন, প্রহরীদের উপরে নজর রাখার ক্ষেত্রে তোমার বড় অমনোযোগ লক্ষ্য করছি। মহারাজ, এই বিষয়ে আমার কোনো দোষ নেই। আমি কি নির্দিষ্ট কোনো বিষয়ের কথা উল্লেখ করেছি? আমি বলছি রাজকর্মে তোমার মন নেই, সেটা দিন দিন আমি বেশ বুঝতে পারছি। সেদিন তোমাকে একটা চিঠি রাখতে দিলাম, তুমি হারিয়ে ফেললে। মাস দেড়েক আগে এরকম একটা ঘটনা হয়েছিল বটে, কিন্তু রাজা তখন মন্ত্রীকে কোনো কথা বলেননি। আজ সুযোগ পেয়ে মনের ভেতর থেকে সেই বিদ্বেষের বিষ বেরিয়ে এলো। রাজা বলেই চললেন, আর একদিন উমেশ রায়ের কাছে তোমাকে যেতে আদেশ করলাম, তুমি লোক পাঠিয়ে কাজ সারলে। মহারাজ, চুপ করো, দোষ কাটানোর জন্য মিছিমিছি চেষ্টা করো না। যাই হোক, তোমাকে জানিয়ে রাখলাম, রাজকার্যে তুমি বিন্দুমাত্র মন দিচ্ছ না। মন্ত্রীকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে প্রতাপাদিত্য অন্তঃপুরের দিকে চলে গেলেন। যাওয়ার আগে অবশ্য রাতে পাহারার দায়িত্বে থাকা প্রহরীদের শাস্তির আদেশ দিয়ে গেলেন। তাদের কাজ থেকে তো ছাঁটাই করা হয়েই ছিল, এখন তাদের কারারুদ্ধ করার নির্দেশ দেওয়া হলো। অন্তঃপুরটি জমজমাট। কাচের জানলার মাথায় বাহারি কাঁচ, সেখান থেকে চুইয়ে পড়ছে প্রভাতী আলো। মেঝে শুয়ে তারা নানান রঙের আঁকিবুঁকি কাটছে দামি গালিচার বুকে। বিশাল বিশাল পালঙ্কের কারুকাজ দেখে যে কোনো রুচিশীল মানুষ তারিফ করতে বাধ্য হবেন। সেই পালঙ্কের ওপর দুধ সাদা চাদরগুলোয় এতটুকু ভাঁজ নেই। কাপড়ের ওপর সূক্ষ্ম নকশাগুলি শিল্পীরা কত সময় ব্যয় করে তৈরি করেছেন ঈশ্বরই জানেন। ঘরদোর ঝকঝকে তকতকে, কোথাও এতটুকু ময়লা জমার জো নেই। ভোর ভোর বিছানা ছেড়ে সবে আরেকটি নতুন দিনের প্রস্তুতি নিচ্ছিলেন রাজমহিষী। ঘরে ঢুকলেন প্রতাপাদিত্য। তাকে দেখে স্বভাবতই রাজমহিষী একটু বিচলিত হলেন। একে তো মানুষটা সারা রাত দু চোখের পাতা এক করেননি, চোখটা যে অনিদ্রায় লাল নাকি ক্রোধে তা বলা মুশকিল। রাজমহিষীকে কোনো কথা বলতে না দিয়ে প্রতাপাদিত্য সোজা প্রসঙ্গে চলে গেলেন। মহারাজ, এ কি? শোনো, উদয়াদিত্য যে রাজকার্যের পক্ষে নেহাতি অনুপযুক্ত তা নিয়ে আমার মনে কখনোই সংশয় ছিল না, কিন্তু শ্রীপুরের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার পর ও যে পুরোদস্তুর বখে গিয়ে আমারই কাজে বাধা দেবে তা আমি ভাবতে পারিনি। বাধা? সে কি? ও মেয়ের সঙ্গে কথা বলা তো দূর, ওর নাম উচ্চারণ করতে প্রবৃত্তি হয় না আমার। তুমি তোমার বড় ছেলে আর পুত্রবধূকে যথাসম্ভব শিক্ষা দাও, আর কখনো আমার কাজের পথে উদয়াদিত্য বাধা হয়ে দাঁড়ালে আমি কিন্তু শাস্তি বিধানের ক্ষেত্রে আপন পর ভেদ করব না। রাজমহিষী বাকরুদ্ধ হলেও মহারাজের আদেশ খর্ব করার দুঃসাহস তাঁর নেই। বস্তুত উদয়াদিত্যের ওপর প্রতাপাদিত্যের এই আকস্মিক রাগের কারণ তাঁর অজানা হলেও পুত্রবধূ সম্পর্কে তাঁর অভিমত মহারাজের থেকে খুব একটা আলাদা কিছু নয়। সুরমা আশাইস্তক উদয়ের চালচলনে দৃশ্যত পরিবর্তন তো এসেইছে, তা নিয়ে কারোর কোনো সংশয় নেই। মহারাজ বেরিয়ে গেলে উদয়াদিত্যকে রানী ডেকে পাঠালেন। ডাক পড়ল সুরমারও। তারা এসে দাঁড়ালে উদয়াদিত্যের দিকে তাকিয়ে রানী বললেন, আহা, ছেলেটা আমার কি রোগা আর কালো হয়ে গেছে। ইস, বিয়ের আগে তোর গায়ের রং কেমন ছিল বল দেখি? হ্যাঁ, গলানো সোনার মতো। তোর এমন দশা কে করলো শুনি? বাবা, ওই বড় বউ তোকে যা যা বলে তুই তাই শুনিস না? হ্যাঁ, তার কথা শুনেই তো তোর এরকম দশা হয়েছে। সুরমা পাশেই দাঁড়িয়েছিল। তাকে শুনিয়ে শুনিয়ে রানী বলতে লাগলেন, ওর ছোট বংশে জন্ম, ও কি তোর যোগ্য? ও কি তোকে পরামর্শ দিতে জানে? আমি যা বলছি সেটা শোন। ও কখনো তোকে ভালো পরামর্শ দেয় না। তোর ক্ষতি হলে ও যেন বাঁচে। ছি 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 ছি।
এমন রাক্ষসীর সঙ্গে মহারাজ তোর বিয়ে দিয়েছিলেন? ছি 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 ছি, হায় ঈশ্বর, এ কি হলো? উদয়াদিত্যের বুক মুচড়ে উঠল, চোখ ফেটে জল এলো। মায়ের কান্নায় তাঁর এই অশ্রুপাত নয়, চোখের সামনে তাঁরই কারণে তাঁর স্ত্রীকে এতটা লাঞ্ছিত হতে হচ্ছে, এতটা মেনে নেওয়ার মতো জোরালো নয় তাঁর বুকের খাঁচা। পাছে তাঁর মনের চঞ্চলতা প্রকাশিত হয়, তিনি শীঘ্র তাঁর আয়ত চোখ দুটি সরিয়ে নিলেন। তাতে অবশ্য বাঁচা গেল না। অন্তঃপুরের নিয়ম হচ্ছে, অপমান কখনো একদিক থেকে আসে না। ডালপালা বিস্তার করতে করতে বিভিন্ন উৎস থেকে তীরের মতো বিষবাক্য ধেয়ে আসে অপমানিতের দিকে। ঘরে রানীর বৃদ্ধ দাসী বসেছিল। রানীর কথার সূত্র ধরেই সে হাত মুখ নেড়ে বিকট অঙ্গভঙ্গি করে তিলকে তাল করে বলতে শুরু করল। শোনো, শ্রীপুরের মেয়েরা জাদু জানে, নিশ্চয়ই বাচ্চাকে ওষুধ করেছে। বাবা, ও তোমাকে কালা জাদু করে বশ করেছে। সে কি? ওই যে মেয়েটি দেখছো, উনি বড় সামান্য মেয়ে নন, শ্রীপুরের ঘরের মেয়ে। ওরা ডাইনি, বুঝলে, ডাইনি। কি বলছো কমলা দাসী? আহা, বাচ্চার শরীরে আর কিছু রাখলো না। কথাগুলো বলে বৃদ্ধা সুরমার দিকে তীরের মতো কটাক্ষ বর্ষণ করল। আঁচল দিয়ে রগড়ে রগড়ে শুকনো চোখগুলো ফুলিয়ে এমন লাল করে ফেলল, মনে হবে কিছু না হোক কাল রাত থেকে এই মানুষটা একটানা কেঁদে চলেছে। দাসীর এই হাল দেখে রাজরানীও আর সামলাতে পারলেন না, তাঁর কান্নার বেগ বাড়ল। অন্তঃপুরের আরও একটি নিয়ম হলো, কান্না ব্যাপারটা এখানে সংক্রামক। যদি কেউ ন্যায্য অন্যায্য যে কোনো কারণেই একবার কাঁদতে শুরু করে, তাকে সমর্থন জানানোর জন্য কোথা থেকে কে জানে অন্তঃপুরের সব মেয়ে এক জায়গায় জড়ো হয়। শুরু হয় সমবেত কান্না। এখনো তার ব্যতিক্রম হলো না। উদয়াদিত্য করুণ চোখে একবার সুরমার মুখের দিকে চাইলেন। ঘোমটার মধ্য থেকে সুরমা তা দেখতে পেল। চোখ মুছে একটাও কথা না বলে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। দুপুরে রাজকার্য মিটিয়ে সভা থেকে মহারাজ অন্তঃপুরে ফিরলে রানী বললেন, আজ উদয়কে সব বুঝিয়ে বললাম। ছেলে আমার গোয়ার তো নয়, বুঝিয়ে বললে সে বোঝে। আমি বললাম, ওই কমলা দাসী বলল। একে একে সকলেই এসে ওই মেয়ের ব্যাপারে একেবারে সত্যি কথাগুলো ছেলেটাকে বলে গেছে। আজ ওর চোখ ফুটেছে। বিকেলে উদয়াদিত্যের ঘরে বসেছিল বিভা আর সুরমা। জানলার বাইরে উদাসীন ভেসে আছে প্রতিপদের চাঁদ। নীলচে রূপলি জোছনার সঙ্গে আশ্চর্য এক খেলা খেলছে মশালের ধিকি ধিকি কমলাটে হলুদ আলো। হাওয়ায় হাসনুহানার গন্ধ। মৃদু বাতাসে কেঁপে উঠছে সুবিশাল জানলায় ঝোলানো স্বচ্ছ সাদা পর্দাগুলি। পালঙ্কে আধশোয়া হয়ে আঙুলে চাদরের খুঁট পাকাচ্ছে বিভা, আর একপাশে পালঙ্কে হেলান দিয়ে বসে সুরমা। খোলা চুল, পটল চেরা চোখে কাজল, মুখের একপাশে প্রদীপের আলো পড়ে তাকে অবিকল প্রতিমার মতো লাগছে। উন্নত নাকের সোনালি নথে ঝিকিয়ে উঠছে আলো। তুলনায় বিভা খানিক ম্রিয়মান। তাকে ম্লান দেখে সুরমা আর থাকতে না পেরে বলল, বিভা, তুই সারাক্ষণ চুপ করে থাকিস কেন? তোর মনে যখন যা আসে মুখ ফুটে বলিস না কেন? আমার আর কি বলার আছে? অনেকদিন তাকে দেখিসনি, তোর মন কেমন করবেই তো। এই, তুই তাকে আসার জন্য একখানা চিঠি লেখ না, আমি তোর দাদাকে দিয়ে পাঠাবার ব্যবস্থা করে দেব। তিনি বলতে সুরমার স্বামী রামচন্দ্র রায়, চন্দ্রদ্বীপের রাজা। এখানে কেউ যদি তাকে গ্রাহ্য না করে, কেউ যদি তাকে ডাকার প্রয়োজন মনে না করে, তবে এখানে তিনি না এলেই ভালো। তিনি যদি নিজে আসেন তবে আমি তাকে বারণ করব। তিনি রাজা, যেখানে তার সমাদর নেই সেখানে তিনি কেন আসবেন? আমাদের যে তিনি কিসের ছোট যে যে বাবা তাকে অপমান করবেন? বলতে বলতে বিভার মুখ লাল হয়ে উঠল, ফুপিয়ে কেঁদে উঠল বিভা।
সুরমা তৎক্ষণাৎ তাকে আলিঙ্গন করে বলল, আচ্ছা বিভা, তুই যদি পুরুষ হতিস তো কি করতিস? নিমন্ত্রণপত্র পাসনি বলে কি শ্বশুরবাড়ি যেতিস না? না, তা পারতাম না। আমি যদি পুরুষ হতাম তো এখনই চলে যেতাম। মান অপমান কিছুই ভাবতাম না। কিন্তু তা বলে তাকে আদর করে না ডাকলে তিনি কেন আসবেন? বিভা এত কথা জীবনে কখনো বলেনি। আজ আবেগের মাথায় মনে যা এসেছে স্রোতের মতো মুখ দিয়ে তা বেরিয়ে গেছে অনর্গল। এতক্ষণে তার একটু লজ্জা করতে লাগলো। মনে হলো, এত কথা কেন যে বললাম। আর কথা বলা তো এক জিনিস, যেভাবে বললাম তাও কি কম লজ্জার? ক্রমে তার মনের উত্তেজনা কমে এলো। কি যেন এক বিরহজনিত ব্যথা খুঁচিয়ে উঠল সদ্য যৌবনপ্রাপ্তা হৃদয়টিতে। বিভা দুই হাতে মুখ ঢেকে সুরমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। সুরমা মাথা নিচু করে কোমল হাতে ননদের ঘন চুলগুলোয় বিলি কেটে দিতে লাগল। এমন কতক্ষণ গেল কে জানে। হাসনুহানার গন্ধ ক্রমশ ঘন হয়ে এলো। হাওয়ায় কমল উষ্ণতা। কারুর মুখে একটিও কথা নেই। বিভার চোখ দিয়ে এক এক ফোঁটা করে জল পড়ছে, আর সুরমা আস্তে আস্তে মুছিয়ে দিচ্ছে। অনেকক্ষণ বাদে যখন সন্ধে হয়ে এলো তখন বিভা ধীরে ধীরে উঠে বসল। চোখের জল মুছতে মুছতেই তার মুখে ফুটে উঠেছে এক অকৃত্রিম অপাববিদ্ধ হাসি। সেই হাসির অর্থ, আজ কি ছেলে মানুষটাই না করেছি। লজ্জায় তার বউ ঠাকুরানীর মুখের দিকে তাকাতে পারল না সে। পালানোর চেষ্টা করতেই সুরমা তাকে হাত ধরে টেনে বসালো। হয়েছে লজ্জা পাওয়া, বস। আগের কোনো প্রসঙ্গ না তুলে বলল, বিভা, শুনেছিস দাদামশাই এসেছেন? দাদামশাই এসেছেন? কখন এলেন? নিরাপদে আছেন তো? তার গায়ে একটিও আঁচড় লাগেনি। আজ সকালেই এসেছেন। সকালে? এখনো যে আমাদের দেখতে এলেন না? বিভার মনে এক টুকরো অভিমান জন্ম নিল। দাদামশাইয়ের দখল নিয়ে বিভা অত্যন্ত সতর্ক। এমনকি একদিন বসন্ত রায় উদয়াদিত্যর সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলে বিভাকে অন্তঃপুরে 3 দণ্ড অপেক্ষা করিয়েছিলেন। এসেই তার সঙ্গে দেখা করতে যাননি। এই জন্য বিভার এমন কষ্ট হয়েছিল, সে হাসি মুখে দাদামশাইয়ের সঙ্গে কথা বলতে পারেনি। মুখে কিছু বলেনি সেবার, অবশ্য সে কোনোদিনই কিছু বলে না। কিন্তু তার মতো এমন প্রাণোচ্ছল মেয়ে এমন গুম মেরে গিয়েছিল, তা বড় স্বাভাবিক নয়। সেবার তার রাগ ভাঙাতে বসন্ত রায়কে প্রচুর সাধ্য সাধনা করতে হয়েছিল। এমন সময় হঠাৎই বসন্ত রায় ঘরে ঢুকলেন। যেন তৃষ্ণার্ত মাটিতে বহুদিন পর বৃষ্টির পরশ লাগল। যেন বদ্ধ আবহাওয়ার বুক চিরে কোথা থেকে সমস্ত কিছু শীতল করে দিল কালবৈশাখী ঝড়। বসন্ত রায় গুনগুন করতে করতে ঘরে ঢুকলেন। বিভা মুখ নিচু করে হাসল। তার খুব আনন্দ হয়েছে। অতটা আহ্লাদ পাছে ধরা পড়ে যায়, তাই তার এই স্বভাবসিদ্ধ বিব্রত ভাব। সুরমা বিভার মুখ তুলে ধরে বলল, দাদামশাই, বিভার হাসি দেখার জন্য তো আড়ালে যেতে হলো না। না, বিভা মনে করলো নিতান্তই না হাসলে যদি বুড়ো বিদায় না হয়, তবে তবে না হয় একটু হাসি। ও ডাকিনীর মতলব আমি বেশ ভালোই বুঝি। আমাকে তাড়ানোর ফন্দি, তাই না? কিন্তু শীঘ্রই আমার যাওয়া হচ্ছে না। এলাম যখন তো ভালো করে জ্বালিয়ে যাব, আর যতদিন না দেখা হয় মনে থাকবে। দেখো দাদামশাই, বিভা আমার কানে কানে বলল যে স্মরণে রাখানোই যদি উদ্দেশ্য হয়, তবে যা জ্বালিয়েছ তাই যথেষ্ট স্মরণে থাকবে আমার, আর নতুন করে জ্বালাতে হবে না। কথাটা শুনে বসন্ত রায়ের বড়ই আমোদ হল। তিনি হাসতে লাগলেন। বিভা অপ্রতিভ হয়ে পড়ল, বলল, না, আমি কখনো ও কথা বলিনি। আমি কোনো কথাই বলিনি। দাদামশাই, তোমার মনের ইচ্ছে তো পূর্ণ হলো। তুমি বিভার হাসি দেখতে চাইলে, হাসি দেখলে। কথা শুনতে চাইছিলে, তাও শোনালাম।
তবে এখন দেশান্তরে যাও। না না ভাই, তা পারলাম না। আমি গোটা 15 গান আর এক মাথা পাকা চুল নিয়ে এসেছি। সেগুলো সব সমলে উৎপাটন না করে যেতে পারছি না। বিভা আর থাকতে পারল না, হেসে বলল, তোমার যে মোটে আধমাতা চুল দাদামশাই। বসন্ত রায়ের অভিসন্ধি পূর্ণ হল। অনেক দিনের পর প্রথম আলাপে বিভার মুখ খোলাতে কিছু আয়োজন আবশ্যিক, কিন্তু দাদামশাইয়ের কাছে বিভার মুখ একবার খুললে তা বন্ধ করতে আবার তার চেয়েও বেশি আয়োজনের দরকার পড়ে। কিন্তু দাদামশাই ছাড়া আর কারো কাছে কোনো অবস্থাতেই বিভার মুখ খোলে না। বসন্ত রায় টাকে হাত বোলাতে বোলাতে বললেন, সে একদিন গেছে রে ভাই, যখন বসন্ত রায়ের মাথায় এক মাথা চুল ছিল, তখন কি আর এত রাস্তা পাড়ি দিয়ে তোমাদের তোষামত করতে আসতাম? এক গাছে চুল পাকলে তোমাদের মতো ওই 5টা রূপসী চুল তোলার জন্য আপিত্তেশ করে বসে থাকতো। সুযোগ পেলে উৎসাহের আতিসাহ্যে খান 10 কাঁচা চুলেই উপরে নিত। আচ্ছা দাদামশাই, তোমার যখন এক মাথা চুল ছিল, তখন কি তোমাকে এখনকার চেয়ে দেখতে ভালো ছিল? সে বিষয়ে বিভা মনে মনে বিষম সন্দেহ পোষণ করত। দাদামশাইকে টাক ছাড়া বা দাদামশাইয়ের গোঁফদাড়িহীন মুখে বেশ খানিক দাড়ি জুড়ে সে কল্পনা করার চেষ্টা করল, কিন্তু ভাবতে গিয়ে হাসি ধরে রাখা দুষ্কর। দাদামশাইয়ের নাকি টাক নেই, দাদামশাইয়ের নাকি মুখ ভর্তি দাড়ি। বসন্ত রায় বললেন, সে বিষয়ে একটা মতভেদ আছে। আমার নাতনিরা আমার টাক দেখে মোহিত হয়, তারা আমার চুল দেখেনি। আমার দিদিমারা আমার চুল দেখে মোহিত হতেন, তারা আমার টাক দেখেনি। যারা আমার উভয় রূপই দেখেছে, তারা এখনো একটা মত স্থির করতে পারেননি। সুরমা এতক্ষণ এই অদ্ভুত আলোচনায় কিছুটা অধৈর্য হয়ে পড়েছিল। সে চঞ্চল কণ্ঠে বলল, দাদামশাই টাকের আলোচনা পরে হবে, এখন বিভার যা হোক একটা উপায় করে দাও তো। বিভা তড়িঘড়ি বসন্ত রায়ের কাছে গিয়ে বলল, দাদামশাই এসো, আমি তোমার পাকা চুল তুলে দিই। আমি বলি কি, শোনো না দাদামশাই, তোমার এই মাথার আমাকে যদি কথা শুনতে না দিস দিদি, আমাকে যদি বিরক্ত করিস, তবে কিন্তু আমি রাগ হিন্দোল ধরব। হিন্দোল রাগ বিভার বিশেষ রকমের অপছন্দ ছিল। সে যখন দেখল দাদামশাই সত্যিই তাঁর ছোট্ট সেতারটি বাঁধতে শুরু করেছেন, সে এক দৌড়ে ঘর থেকে পালালো। সুরমা সেদিকে তাকিয়ে একগাল হেসে ফেলল, তারপর নিজেকে গুছিয়ে নিয়ে বলল, বিভা দিনরাত যে কষ্ট মনের মধ্যে বহন করে, তা জানলে বোধহয় মহারাজেরও মনে দয়া হবে। কেন কেন, বিভার কি হয়েছে বল আমাকে। বছরের মধ্যে একটা দিনও ঠাকুর জামাইকে নিমন্ত্রণ করার কথা কারো মনে পড়ে না। ঠিকই। স্বামীর প্রতি এই অনাদর কয়জন মেয়ে সইতে পারে বলো তো? বিভা ভালো মানুষ, তাই কাউকে কিচ্ছু বলে না, নিজের মনেই লুকিয়ে কাঁদে। লুকিয়ে কাঁদে? আজ বিকেলে আমার কাছে কি কাঁদছিল মেয়েটা, আহারে। বসন্ত রায় আর কোনো কথা শুনলেন না, সোজা চললেন প্রতাপাদিত্যের সভাঘরে। রাজপরিবারের বিশ্বাস তিনি আর সুরমা মিলে উদয়াদিত্যের মাথাটি বিগড়োচ্ছেন, তাই তিনি যশোরে এলে সামাল সামাল পড়ে যায়। তাকে বিশেষ কেউ ঘাঁটায়ও না। প্রতাপাদিত্যের নিজের কাকার ওপর যতই রাগ থাকুক না কেন, সভাঘরে থাকাকালীন মুখে তিনি কখনোই সে ক্ষোভ প্রকাশ করেন না। আজও তার ব্যতিক্রম হল না। বসন্ত রায় শটান গিয়ে প্রতাপাদিত্যকে বললেন, তোমার জামাইকে অনেক দিন নিমন্ত্রণ করনি, এতে তার প্রতি নিতান্ত অবহেলা করা হচ্ছে। যশোরপতির জামাইকে যতখানি সমাদর করা উচিত, ততখানি সমাদর যদি তাকে না করা হয়, তবে তাতে তোমারই অপমান। এর মধ্যে গৌরবের বিষয় কিছুই নেই। প্রতাপাদিত্য কাকার কথায় সামান্যতম দ্বিরুক্তি করলেন না। চন্দ্রদ্বীপে নিমন্ত্রণপত্র সহ লোক পাঠানোর আদেশ হল, আর অন্তঃপুরে বিভা আর সুরমার কাছে গিয়ে বসন্ত রায়ের উচ্ছ্বাস দেখে কে?
চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্র রায় প্রতিপত্তিতে প্রতাপাদিত্যের সমান না হলেও ফাঁপা আড়ম্বর করে নিজেকে বিশ্বের শ্রেষ্ঠ অধিপতি মনে করতে কসুর করেন না। তাঁর প্রাসাদে সমস্তই ঝকমক করছে, কিন্তু তাতে সুরুচির নিতান্ত অভাবই পরিলক্ষিত হয়। দেশ বিদেশের সমস্ত রংচঙে উপকরণ এক জায়গায় এলে মন্দ লাগবে না বটে, কিন্তু তার জন্য তাদের মধ্যে মিলমিশ হওয়া চাই। দুঃখের বিষয়, রামচন্দ্রের এই ভারসাম্যের বোধটি নেই। অর্থের আস্ফালন করে তিনি দামি পাথরে রাজসভা বানিয়েছেন বটে, কিন্তু পাথরের রং নির্বাচনে সেই আভিজাত্য নেই। সভায় দামি গালিচা বিছানো বটে, কিন্তু ঘরের যে বাহারি ঝাড়লণ্ঠন তার কারুকাজের সঙ্গে সেই গালিচার নকশা মেলে না। ফলে ঘরের ওপর এবং নিচ দুই একটু বেখাপ্পা হয়ে থাকে। রামচন্দ্র রায় যেসব মোসাহেব পরিবৃত হয়ে থাকেন, তাঁরা অবশ্য এর মধ্যে কোনো রকম বেচাল দেখেন না, বরং রামচন্দ্রের সূক্ষ্ম রুচির প্রশংসায় তাঁরা পঞ্চমুখ হয়ে থাকেন। তাঁদের মতে একমাত্র ইন্দ্রের সভা ছাড়া এহেন সুদৃশ্য সভাঘর, রাজপ্রাসাদ, রাজপোশাকের জুড়ি মেলা ভার। রামচন্দ্র রায় এখন তাঁর রাজকক্ষে বসে আছেন। ঘরটি আটকোনা, কড়ি থেকে কাপড়ে মোড়া ঝাড় ঝুলছে। দেওয়ালের কুলুঙ্গির মধ্যে একটিতে গণেশের ও বাকিগুলোতে শ্রীকৃষ্ণের নানান অবস্থার প্রতিমূর্তি স্থাপিত। সেগুলো বিখ্যাত কারিগর বটকৃষ্ণ কুম্ভকারের নিজের হাতে গড়া। চারিদিকে চাদর পাতা হয়েছে, মাঝখানে জরি বসানো মখমলের গদি, তার উপরে একটি রাজা ও একটি তাকিয়া, তার চার কোণে জরির ঝালর। দেওয়ালের চারিদিকে দেশি আয়না ঝুলছে, তাতে ঠিক করে মুখ দেখা যায় না। রাজার চারিদিকে যেসব মানুষ আয়না আছে, তাতেও তিনি মুখ ঠিক দেখতে পান না। শরীরের আয়তন অত্যন্ত বড় দেখায়। রাজার বাঁ পাশে এক প্রকাণ্ড আলবোলা ও মন্ত্রী হরিশঙ্কর বসে আছেন। রাজার ডান দিকে বসে আছে রমাই ভাঁড় ও চশমা পরা সেনাপতি ফার্নান্ডেজ। রমাই ভাঁড় বেটে খাটো, স্থূলকায়ও বটে। তার কাজ হচ্ছে রাজাকে হাসানোর নামে অন্যের ব্যাপারে অশ্লীল রসিকতা করে রাজাকে যথাসম্ভব তোল্লাই দেওয়া। তার এই কাজের জন্য সে বাকি অনেকের চক্ষুশূল হলেও রাজার সে চোখের মণি। ফলত বাকিদেরও রমাইয়ের নিতান্ত স্থূল রসিকতায় রাজার দ্বিগুণ হাসতে হয়। এখন রাজা শ্বশুরবাড়িতে যাওয়ার আমন্ত্রণ পেয়েছেন, তাই নিয়ে জোর তরজা চলছে। রামচন্দ্র রায় বললেন, রাজামশাই দেখতেন আপনার দৃষ্টি। ওহে রামাই, তোমাকে আমার সঙ্গে যশোর যেতে হবে, সেনাপতিকেও সঙ্গে নেব। উৎসব বাড়িতে যেতে সেনাপতি মহাশয়ের কোনো আপত্তি থাকতে পারে না, কারণ এ তো আর যুদ্ধক্ষেত্র নয়। কেন কেন কেন? এই যে সাহেবের চোখে দিনরাত চশমা আটা, ঘুমানোর সময়ও চশমা পরে শোন, নইলে ভালো করে স্বপ্ন দেখতে পারেন না। সেনাপতি মহাশয়ের যুদ্ধে যেতে আর কোনো আপত্তি নেই, কেবল ওই তা পাছে চশমার কাছে কামানের গোলা লাগে ও কাঁচ ভেঙে এই চোখে অন্ধ হয়ে যান, এই যা ভয়। এই স্থূল রসিকতায় রাজা হাসলেন, তার দ্বিগুণ হাসলেন মন্ত্রী ও সেনাপতি। হাসির দমক থামলে রাজা বললেন, যাত্রার সমস্ত আয়োজন করো, আমার 64 দাঁড়ের নৌকো যেন প্রস্তুত থাকে। মন্ত্রী আর সেনাপতি নিজে গিয়ে প্রস্তুতির তদারক করবে, বুঝলে? মন্ত্রী আর সেনাপতি বেরিয়ে যেতে রামচন্দ্র চাপা স্বরে রমাইকে বললেন, ওহে রমাই, তুমি তো সব শুনেছ। কতবার শ্বশুর বাড়িতে আমাকে যার পর নাই অপদস্থ করেছে। আরে তার শুনিনি মহারাজ, এই যে কাপড় দিয়ে আপনার লেজ বানিয়ে দেওয়া হয়েছিল। রাজা একগাল হাসলেন বটে, কিন্তু মনের মধ্যে ঘোরতর দুশ্চিন্তার মেঘ জমে উঠল। এই খবর রমাই জানতে পেরেছে শুনে তিনি খুব একটা সন্তুষ্ট হলেন না। আর কেউ জানলে ততটা ক্ষতি ছিল না। তিনি অনবরত গুড়গুড়ি টানতে লাগলেন। আপনার এক শালা এসে আমাকে বললেন, বাসর ঘরে তোমাদের রাজার লেজ বেরিয়ে পড়েছে,
তিনি রামচন্দ্র না রামের দাস এসব কথা তো আমরা আগে জানতাম না। হ্যাঁ, আর আমি তখনই বললাম, আগে জানবেন কি করে? আগে তো ছিল না। আপনাদের ঘরে বিয়ে করতে এসেছেন, তাই যে দেশে যেমন নিয়ম তেমন আচরণ করেছেন। রাজা জবাব শুনে বড়ই খুশি হলেন। ভাবলেন রমাইয়ের মাধ্যমে তাঁর এবং তাঁর পূর্বপুরুষদের মুখ উজ্জ্বল হলো। সেই সঙ্গে প্রতাপাদিত্যের মুখে যে চুনকালি লেপা গেল তা তো আর বলার অপেক্ষা রাখে না। রাজা যুদ্ধ বিগ্রহের খুব একটা ধার ধারেন না। এইসব ছোটখাটো ঘটনাগুলোকে তিনি যুদ্ধ বিগ্রহের মতো অত্যন্ত বড় করে দেখেন। এতদিন তাঁর ধারণা ছিল যে তাঁর ঘোরতর অপমান হয়েছে। এই কলঙ্কের কথা দিনরাত তাঁর মনে পড়ত। তিনি লজ্জায় পৃথিবীকে দুভাগ হওয়ার আকুতি জানাতেন। আজ তাঁর মন অনেকটা সান্ত্বনা পেল যে রমাই তাঁর শ্বশুরবাড়িতে একটা মুখের মতো জবাব দিয়ে এসেছে। কিন্তু তবুও তাঁর মন থেকে লজ্জার ভার একেবারে দূর হলো না। তিনি বললেন, বুঝলি রমাই, আগে এবারে গিয়ে জিতে আসতে হবে। হ্যাঁ, যদি জিততে পারো তাহলে তোমাকে আমার আঙুলের আংটি খুলে উপহার দেব, বুঝলে? হ্যাঁ, মহারাজ জয়ের ভাবনা কি? রমাইকে আপনি যদি অন্তপুরে নিয়ে যেতে পারেন না, তবে স্বয়ং শাশুড়ি ঠাকুরানীকেও আমি গোল খাইয়ে আসতে পারি। হ্যাঁ, সে আর বলার কি আছে? হ্যাঁ, তোমাকে আমি অন্তঃপুরেই নিয়ে যাব। সে কি আর আমি জানি না মহারাজ। আপনি চাইলে কি না করতে পারেন? আপনার অসাধ্য কি বা আছে? তবে রাজারও তাই বিশ্বাস। তিনি কি না করতে পারেন। কেউ যেন মনে না করে এমন কোনো কাজ আছে যা রাজাধিরাজ রামচন্দ্র রায়ের দ্বারা হতে পারে না। তিনি স্থির করলেন রমাই ভাঁড়কে প্রতাপাদিত্যের অন্তঃপুরে নিয়ে যাবেন, স্বয়ং রানীমার সঙ্গে বিদ্রূপ করাবেন। তবেই তাঁর নাম রাজা রামচন্দ্র রায়। এত বড় মহৎ কাজটা যদি তিনি না করতে পারলেন, তবে তিনি আর কিসের রাজা? তিনি রামমোহন মালকে ডেকে পাঠালেন। রামমোহন মাল পরাক্রমে ভীমের মতো, শরীর প্রায় 4.5 হাত লম্বা, সমস্ত শরীরে মাংসপেশি খলবল করছে। সে স্বর্গীয় রাজার আমলের লোক, রামচন্দ্রকে ছোটবেলা থেকে পালন করেছে। রমাইকে সকলেই ভয় পায়, কিন্তু রমাই যদি কাউকে ভয় পায় তো সে এই রামমোহন। রামমোহন রমাইকে অত্যন্ত ঘৃণা করত। রমাইও সেই ঘৃণা দৃষ্টির সামনে কেমন গুটিয়ে যেত। রামমোহনের দৃষ্টি এড়ানোর সুযোগ পেলে সে ছাড়ত না। রামমোহন যাওয়ার কথায় সে একটু অপ্রস্তুত হলো বটে, কিন্তু মহারাজের সামনে মুখে প্রকাশ করল না। মুখে সেই দেঁতো হাসিটি ঝুলিয়ে রাখল। আবার ওইটা আসছে। ওই রামমোহন এসে দাঁড়াল। রাজা বললেন, ওহে রামমোহন, আমি যশোর যাত্রা করব, আমার শ্বশুরালয়। আমার সঙ্গে 50 জন অনুচর যাবে, আর তুমি তাদের সর্দার হয়ে আমার সঙ্গে যাবে। আপনার আজ্ঞা শিরোধার্য মহারাজ। যশোর রাজবাড়িতে আজ কর্মচারীরা ভারী ব্যস্ত। জামাই আসবে, নানান রকমের আয়োজন করতে হচ্ছে। চন্দ্রদ্বীপের রাজবংশ যশোরের তুলনায় যে নিতান্ত অকিঞ্চিতকর, সে বিষয়ে প্রতাপাদিত্যের সঙ্গে মহিষীর কোনো মতভেদ ছিল না। তবুও জামাই আসবে বলে আজ তাঁর অত্যন্ত আনন্দ হয়েছে। সকাল থেকে বিভাকে তিনি নিজের হাতে সাজাতে শুরু করেছেন। বিভা বিষম গোলমালে পড়েছে, কারণ সাজানোর পদ্ধতি সম্বন্ধে বয়স্কা মায়ের সঙ্গে যুবতী মেয়ের নানান বিষয়ে রুচিভেদ আছে। কিন্তু হলে কি হয়, বিভাকে কিসে ভালো দেখাবে মহিষী তা অবশ্যই ভালো বোঝেন। বিভার মনে মনে ধারণা ছিল 3 গাছি করে পাতলা ফিরোজা রঙের চুড়ি পরলে তার শুভ্র কচি হাত দুটি খুব মানাবে। মহিষী তাকে সোনার 8 গাছা মোটা চুড়ি ও হীরার এক একটি বড় বালা পরিয়ে এত বেশি আনন্দিত হয়ে উঠলেন যে দেখানোর জন্য বাড়ির সমস্ত বৃদ্ধা দাসী ও বিধবা পিসিদের ডেকে পাঠালেন। বিভা জানত যে তার ছোট সুকুমার মুখখানিতে নথ কোনো মতেই মানায় না,
কিন্তু মহিষী তাকে একটা বড় নথ পরিয়ে তার মুখখানি একবার ডান পাশে একবার বাম পাশে ফিরিয়ে গর্বের সঙ্গে দেখতে লাগলেন। এতেও বিভা চুপ করেছিল, কিন্তু মহিষী যে কায়দায় তার চুল বেঁধে দিলেন তা তার একেবারে অসহ্য হয়ে উঠল। সে গোপনে সুরমার কাছে গিয়ে মনের মতো চুল বেঁধে এলো, কিন্তু তা মহিষীর নজর এড়াতে পারল না। মহিষী দেখলেন কেবল চুল বাঁধার দোষে বিভার সমস্ত সাজ মাটি হয়ে গেছে। তিনি স্পষ্ট দেখতে পেলেন সুরমা হিংসে করে বিভার চুল বাঁধা খারাপ করে দিয়েছে। তিনি বিভার চুল খুলে পুনরায় বেঁধে দিলেন। বিভাকে বহুদিন পর এত সাজতে দেখে উদয়াদিত্য আর বসন্ত রায়ের আনন্দ দেখে কে? গোটা রাজবাড়িতে তখন আনন্দের পরিবেশ। রাজা প্রতাপাদিত্য তখন আশ্চর্য রকমের নিরুত্তাপ। প্রতাপাদিত্যকে তার শালা গিয়ে জিজ্ঞেস করলেন, মহারাজ, জামাই বাবাজিকে অভ্যর্থনা করার জন্য কে গেছে? আমি কি জানি? না মহারাজ, আজ পথে তো আলো দেওয়া আবশ্যিক, তাই না? আলো দেওয়া আবশ্যিক এমন তো কোনো কথা নেই শাস্ত্র বা পুঁথিতে, অন্তত আমি পড়িনি। তুমি কি পড়েছ? আগে মহারাজ, নহবত তো বসাবো কি? সত্যি কথা বলতে কি, আমার এসব বিষয়ে ভাববার মতো সময় নেই। এদিকে যথার্থ অভ্যর্থনা না পেয়ে রামচন্দ্র রায়ের মহা অভিমান হয়েছে। তাতে উস্কানি দিচ্ছে রমাই ভাঁড়। চিবিয়ে চিবিয়ে মহারাজের কানের কাছে সে বলছে, মহারাজ, আমার মতে আপনাকে ইচ্ছে করে অপমান করা হচ্ছে। আগে আগে আপনাকে অভ্যর্থনা করে নিয়ে যাওয়ার জন্য রাজবাড়ি থেকে চকদিহিতে লোক পাঠানো হতো, হ্যাঁ? আর এবারে আমরা চাকদিহি পার হয়ে 2 ক্রোশ আসার পর বামনহাটিতে কিনা দেওয়ানজি আপনাকে অভ্যর্থনা করতে এসেছেন। আর যদি বা দেওয়ানজি এলে, তার সঙ্গে 250 জনের বেশি লোক আসেনি কেন? 250 জন না কেন? পুরো যশোহরে কি আর 50 জন লোক মিলল না? হ্যাঁ, রাজাকে নিতে যে হাতিটি এসেছে, তার থেকে তো দেওয়ানজির চেহারা বেশি পুরুষ্ট। তোমাদের মন্ত্রী যে হাতিটাতে চড়ে ঘুরে বেড়ায়, সেটাও তো এই হাতির চেয়ে বড়। বড় হাতিগুলো রাজকার্যে দূরে পাঠানো হয়েছে, শহরে নেই। শহরে নেই? মহারাজ, আপনাকে অপমান করার জন্য এই বড় হাতিগুলোকে দূরে পাঠানো হয়েছে। আর বুঝি না, নইলে আর কি কারণ থাকতে পারে? রাগে লাল হয়ে রামচন্দ্র রায় শ্বশুরের নাম ধরে বললেন, আচ্ছা, ওই প্রতাপাদিত্য রায়ের চেয়ে আমি কিসে ছোট? বয়সে আর সম্পর্কে, নইলে আর কিসে? এই তার মেয়েকে যে আপনি বিয়ে করেছেন, এতেই। কাছে রামমোহন মাল দাঁড়িয়েছিল, তারা সহ্য হলো না। ভীষণ রেগে গিয়ে বলে উঠল, দেখো ঠাকুর, তোমার বড় পার বেড়েছে। আমার মা ঠাকুরনকে নিয়ে ওভাবে কথা বলবে না, তোমার ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি। এই হুমকিতে অবশ্য রমাইয়ের ভাবান্তর হলো না। সে প্রতাপাদিত্যকে তীক্ষ্ণ শ্লেষে বিধে বলল, এমন ঢের আদিত্য দেখেছি। জানেন তো মহারাজ, আদিত্যকে যে ব্যক্তি বগলে ধরে রাখতে পারে, সে লোক রামচন্দ্রের দাস। রাজা মুখ টিপে হাসতে লাগলেন। রামমোহন তখন ধীর পায়ে রাজার সামনে এসে জোড় হাতে বলল, মহারাজ, ওই বামনা যে আপনার শ্বশুরের নামে যা ইচ্ছে তাই বলবে, এ তো আমার আর সহ্য হয় না। বলেন তোর মুখ বন্ধ করি? ওরা যে মশাই কেমন করছে দেখ। তুই থাম রামমোহন। রামমোহন কোনো কথা না বলে মুখ নিচু করে দূরে সরে গেল। রামচন্দ্র ঠিক করলেন প্রতাপাদিত্যের কাছে এমন ভাব দেখাবেন যাতে প্রতাপাদিত্য বুঝতে পারেন তার জামাই কত বড় লোক। তাকে অপমান করার পরিণতি কি হতে পারে তা রামচন্দ্র শ্বশুরমশাইকে না বুঝিয়ে দিলে আর চলছে না। যখন প্রতাপাদিত্যের সঙ্গে রামচন্দ্র রায়ের দেখা হলো, তখন প্রতাপাদিত্য রাজকক্ষে তাঁর মন্ত্রীর সঙ্গে বসেছিলেন। শ্বশুরকে দেখা মাত্রই যাবতীয় আস্ফালন কোথায় গেল কে জানে। রামচন্দ্র মাথা নিচু করে ধীরে ধীরে এসে প্রতাপাদিত্যকে প্রণাম করলেন। ভালো আছেন তো? প্রতাপাদিত্য বিন্দুমাত্র আনন্দ বা ব্যস্ততা না দেখিয়ে শান্তভাবে বললেন, এসো, ভালো আছো তো? আগে হ্যাঁ। মন্ত্রীর দিকে তাকিয়ে প্রতাপাদিত্য বললেন, ভাঙামাথি পরগনার তহসিলদারের নামে যে অভিযোগ এসেছে,
তার কোনো তদন্ত করেছো? মন্ত্রী দীর্ঘ এক কাগজ বের করে রাজার হাতে দিলেন। রাজা পড়তে লাগলেন। কিছুটা পড়ে একবার চোখ তুলে জামাইকে জিজ্ঞেস করলেন, গত বছরের মতো এবার তো তোমাদের ওখানে বন্যা হয়নি? না না, আগে না। আশ্বিন মাসে একবার জল বেড়ে ওই সামান্য কিছু। মন্ত্রী এই চিঠিখানার অবশ্য একটা নকল রেখেছে। বলে রাজা আপন মনে আবার চিঠি পড়তে লাগলেন। পড়ার পর জামাইকে বললেন, যাও, অন্তঃপুরে যাও। যে আগে। মাথা নিচু করে প্রস্থান করলেন রামচন্দ্র রায়। তিনি বুঝতে পেরেছেন প্রতাপাদিত্য তাঁর থেকে কিসে বড়। রামমোহন সোজা বিভার কাছে গেল। বিভাকে সে মা বলে ডাকত। তাকে দেখে বিভার যে কি আনন্দ হলো তার কহতব্য নয়। সারাদিন ধরে সে রামমোহনের কাছে চন্দ্রদ্বীপের গল্প শুনল। রামমোহন যখন নিজে হাতে তাকে কয়েকগাছা চুড়ি পরিয়ে দিল, শিশুর মতো উচ্ছ্বাসে বিভা সারা বাড়ি ঘুরে সবাইকে তার অলংকার দেখাতে শুরু করল। রানীও যখন হেসে বললেন খুব ভালো মানিয়েছে, গর্বে আনন্দে রামমোহনের বুকটা ভরে উঠল। ক্রমে সন্ধ্যা হয়ে এলো। জামাই অন্তঃপুরে এসেছেন। সুন্দরীরা ঘিরে ধরে তাঁকে যার পর নাই উপহাস করছে। জামাই মুখ ফুটে কিছু বলতেও পাচ্ছেন না। এমন সময় এক প্রৌঢ়া এসে তাঁর পক্ষ অবলম্বন করল। তার মুখ দিয়ে যা সব কুবাক্য নিঃসৃত হলো, যে কোনো ভদ্র মানুষের পক্ষে তা শোনা অসম্ভব। একে একে সমস্ত সুন্দরী ঘর পরিত্যাগ করলে রামচন্দ্র রায় একটু হাঁপ ছেড়ে বাঁচলেন। রাত্রে রানী যখন দাসদাসীদের খাওয়াচ্ছেন, রামমোহনও তাদের সঙ্গে একপাশে বসে খাচ্ছিল। ভালো করে চেয়ে চিনতে খাও সবাই তোমরা। আমি কিন্তু বাবা অত তসমত। ও কমলা দাসী, তুমিও বসে যাও। হঠাৎ সেই প্রৌঢ়া এসে তাঁকে বলল, এই যে নিকষা জননী। শোনা মাত্রই রামমোহন চমকে উঠল। প্রৌঢ়ার মুখের দিকে তাকালো। তৎক্ষণাৎ খাওয়া ছেড়ে দিয়ে বাঘের মতো লাফিয়ে উঠে প্রৌঢ়ার গলা টিপে চিৎকার করে বলল, বামনা, তুই আজ আমার হাতে তোর মরণ আছে। বলে তার মাথার কাপড় টেনে খুলে ফেলল। প্রৌঢ়া আর কেউ নয়, রমাই ঠাকুর। ও রাজমশাই, রাজমহিষী, রাজপুত্র, রাজকন্যা, ওরে বাপরে, মেরে ফেললো। রামমোহন রাগে কাঁপতে কাঁপতে দুই হাতে রমাইকে আকাশে তুলে তাকে দুই এক পাক ঘোরালো। হতভাগা, তোর আর মরার জায়গা ছিল না। ওহো রামমোহন, আহা করিস কি, কি করিস? ছাড় ছাড়, কি যে করে না দেখো দেখি। ওহ, এত গোলযোগ আমি সইতে পারি না। কি বললি নিব খারাপ? আজ তোর জিভ টেনে আমি ছিঁড়েই ফেলবো। চারপাশে একটা প্রবল শোরগোল উঠল। সবাই মিলে রামমোহনকে না আটকালে অন্তঃপুরে একটা রক্তারক্তি হতো নিশ্চিত। রামমোহন রমাইকে কাঁধে তুলে ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু কথাটা চাপা থাকল না। রাত তখন বেশ গভীর। প্রতাপাদিত্য সভাতেই বসেছিলেন। তাঁর শালা এসে তাঁকে বলল, মহারাজ, অপরাধ না নেন তো একটা কথা বলি। আহ, শঙ্কা কিসের, বলো না। অন্তঃপুরে একটু গোলমাল দেখা দিয়েছে। রাজজামাতার নির্দেশে রমাই ভার নারী সেজে অন্তঃপুরে ঢুকেছিল। স্বয়ং রানীমার সঙ্গে সে হাসি ঠাট্টা করেছে। শান্ত ভাবটা পাল্টে মুহূর্তের মধ্যে প্রতাপাদিত্যের যে চেহারা হলো, তাকে গোটা যশোর প্রদেশ ডরায়। কেশর ফোলা সিংহের মতো তিনি গজরাতে থাকলেন। নাসারন্ধ্র ফুলে উঠতে লাগল। গগন বিদারী চিৎকার করে লক্ষ্মণ সর্দারকে ডাক দিলেন। লক্ষ্মণ সর্দার এসে দাঁড়ালে তিনি আদেশ দিলেন, আজ রাতে আমি রামচন্দ্র রায়ের কাটা মুন্ডু দেখতে চাই। লক্ষ্মণ সর্দার সেলাম করে আদেশ পালনের প্রতিজ্ঞা করতেই শ্যালক রাজার পায়ে পড়ল। বলল, মহারাজ মার্জনা করুন, বিভার কথা একবার মনে করুন, অমন কাজ করবেন না। আজ রাতেই আমি রামচন্দ্র রায়ের মুন্ডু চাই। মহারাজ, আজ তারা অন্তঃপুরে ঘুমিয়েছেন, তারা আমাদের অতিথি। মার্জনা করুন মহারাজ, মার্জনা করুন। লক্ষ্মণ, শোনো, কাল সকালে যখন রামচন্দ্র রায় অন্তঃপুর থেকে বের হবে, তখন তাকে হত্যা করবে।
তোমাকে নির্দেশ দেওয়া রইল। লক্ষ্মণ সর্দার মাথা নেড়ে সেলাম করে চলে গেল। খানিকক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে থাকার পর চলে গেল রাজার শ্যালকও। সে জানে রাজার আদেশের নড়চড় হবে না। দূর থেকে ভেসে আসছে নহবতের সানাই, হাসনুহানার গন্ধে ভরে যাচ্ছে চরাচর। কে বলবে কাল সকালে যশোরে আবার রক্ত ঝরবে? এবার আর কেউ নয়, নিহত হবেন স্বয়ং রাজা প্রতাপাদিত্যের জামাই রামচন্দ্র রায়। মির্চি বাংলা গল্প গোল্ড মাইনে শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট। আজ দ্বিতীয় পর্ব। বিভার কপালে সুখ এক রাতের বেশি টিকল না। রামচন্দ্র রায় কি পারবেন নিজের জীবন রক্ষা করতে? রাজা প্রতাপাদিত্য এবার বসন্ত রায়কে প্রাণে মারলেন না ঠিকই, কিন্তু সংসারের সুখ থেকে দূরে সরিয়ে দুর্বল করে দিলেন। যশোহরের অন্ধকারে তৈরি হতে লাগলো আর এক ষড়যন্ত্র। কিভাবে কার্যসিদ্ধি করবে রুক্মিণী? তবে কি এবার স্বয়ং বউ ঠাকুরানীর বিপদ? বউ ঠাকুরানীর হাট অডিও নাট্যরূপ রণদীপ নস্কর, প্রতাপাদিত্য শঙ্কর দেবনাথ, উদয়াদিত্য অগ্নি, বসন্ত রায় রতন সরখেল, সুরমা সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, বিভা দোয়েল রায়নন্দী, রামচন্দ্র চন্দন ঘোষ, রাজমহিষী পৃথা বন্দ্যোপাধ্যায়, রামমোহন দেবাঞ্জন মিত্র, রমাই ভাঁড় বৈজয়ন্ত চক্রবর্তী, শ্যালক শুভজিৎ দাস, মন্ত্রী সুমন্ত বন্দ্যোপাধ্যায়। অন্যান্য চরিত্রে শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, সৌভিক সাহা, সায়ন ভট্টাচার্য, কুণাল বসু ও অনির্বাণ ভট্টাচার্য। গল্প পাঠে শেখর। সাউন্ড রেকর্ডিং শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ওম স্টুডিও। সাউন্ড ডিজাইন, মিক্সিং ও মাস্টারিং সৌম্য ও শুভ ক্রসটেক। প্রচার অলঙ্করণ রৌনক পাত্র। সহযোগী পরিচালনা কুণাল বসু ও সৌভিক সাহা। বিশেষ সহায়তা সায়ন ভট্টাচার্য ও সাঁজবাতি দাস। কার্যনির্বাহী প্রযোজনা কুণাল বসু। পরিচালনা অনির্বাণ ভট্টাচার্য। গল্পের সূত্রধার ও মির্চির তরফ থেকে সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী। প্রযোজনায় মজদুর ইউনিয়ন। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।